রাশিয়াকে সাথে নিয়েই পরমাণু বোমার পথে ইরান। ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানে মে মাসে তেল রপ্তানির রেকর্ড। বেইজিংয়ে রুশ চীন বৈঠক, ইউক্রেন কোরিয়া ইস্যুতে কৌশলগত আলোচনা। ম্যাক্রোর মাস্টার প্ল্যান, সামরিক খাতে দ্বিগুণ ব্যয়ের পথে ফ্রান্স। গুগল ওপেন এআই এর গোপনীয়তার বাইরে চীনের মুক্ত এআই। দালাই লামা বিতর্কের মাঝে জয়শঙ্করের চীন সফর, তিব্বত ইস্যুতে বেইজিংয়ে কঠোর বার্তা। কাশ্মীরের শহীদ দিবসে তালাবদ্ধ মুখ্যমন্ত্রী, শ্রীনগরে শহীদদের কবর ঘিরে কড়াকড়ি। ট্রাম্প প্রশাসনের নতুন নীতি, 6 ঘন্টার নোটিশে যে কোনো দেশে পাঠানো যাবে অবৈধ অভিবাসীদের। পুতিনকে নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ট্রাম্প। কিয়েভ পাচ্ছে নতুন অস্ত্র ও সমর্থন। রাশিয়া ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না, জার্মান পররাষ্ট্রমন্ত্রী। পানামা খালে মার্কিন সেনা মহড়া, চীনের উদ্বেগ। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন নিয়ে নতুন তথ্য। ইরানে গুপ্তচর বৃত্তিতে মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের বিধান পাশ। গাজা যুদ্ধ থামার আশ্বাস, আগামী সপ্তাহে যুদ্ধবিরতি জানালেন ট্রাম্প। করাচিতে রামায়ণ মঞ্চস্থ, থিয়েটারকে ঘিরে চমক ও প্রশংসা। মাংসাশী পোকার বিরুদ্ধে ফ্লাই আর্মি, কোটি কোটি মাছি নামাচ্ছে আমেরিকা। রাশিয়াকে সাথে নিয়ে পরমাণু বোমা তৈরির পথে এগোচ্ছে ইরান, এমন আশঙ্কায় কাঁপছে বিশ্বশক্তি। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইতোমধ্যে ইরান নিজেদের পরমাণু কর্মসূচিতে অগ্রগতি দেখিয়েছে। এই প্রেক্ষাপটে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে এনরিচমেন্ট জিরো প্রস্তাব দিয়েছে রাশিয়া, তবে তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈধ অধিকার এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তা চালানো হচ্ছে। রুশ বিজ্ঞানীরা বুহে শহর চুল্লিতে সক্রিয়ভাবে কাজ করছেন এবং নতুন 8টি পারমাণবিক কেন্দ্র নির্মাণেও রাশিয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে এই প্রস্তাব ইরান রাশিয়া সম্পর্কের জটিলতায় নতুন মাত্রা যোগ করেছে। এখন প্রশ্ন, ইরান কি পিছু হটবে নাকি শক্তির নতুন ইতিহাসই রচনা করবে? মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের মে মাসে তেল রপ্তানিতে নতুন রেকর্ড গড়েছে। আন্তর্জাতিক ট্যাঙ্কার ট্র্যাকিং পরিষেবা ও জ্বালানি বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী ইরান গত মে মাসে প্রতিদিন প্রায় 1.8 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এটি 2019 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে সর্বোচ্চ পরিমাণ। অন্য একটি ট্র্যাকিং সংস্থা ভোরটেক্সা জানিয়েছে, গত কয়েক মাসে ইরানের রপ্তানি কিছু সপ্তাহে 1.8 মিলিয়ন ব্যারেলে পৌঁছেছে। ট্রাম্প প্রশাসন ইরানের তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করলেও সফল হয়নি। এই রেকর্ড ইঙ্গিত দেয় মার্কিন নিষেধাজ্ঞা ইরানের তেল বাজারে প্রভাব ফেলতে পারেনি এবং ইরান তেলের বৈশ্বিক সরবরাহ বজায় রেখেছে। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন যুদ্ধে চলমান উত্তেজনা, কোরীয় উপদ্বীপে পরিস্থিতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের মাধ্যমে দুই দেশ কৌশলগত সহযোগিতা জোরদার এবং বিশ্ব রাজনীতির অস্থিরতায় সম্মিলিত প্রতিক্রিয়া তৈরির ব্যাপারে একমত হয়েছে। লাভরভের উত্তর কোরিয়া সফরের পর বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে তিনি এসসিও সম্মেলনের প্রস্তুতি নিয়েছেন। রাশিয়া ও চীন উভয়ই ইউক্রেন সংকট সমাধানে শান্তিপূর্ণ এবং জাতিসংঘের মূলনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। তিয়ানজিনে আসন্ন এসসিও সম্মেলনে সহযোগিতা প্রসারিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলবে। দুদেশের নেতৃত্ব দুই রাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার সংকল্প প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা খাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি ঘোষণা দিয়েছেন 2027 সালের মধ্যেই ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করা হবে। 2017 সালে যেখানে বাজেট ছিল $37 বিলিয়ন, সেটি 3 বছরের ব্যবধানে নেওয়া হবে 64 বিলিয়নে। মূলত 2017 থেকে 2030 পর্যন্ত দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা থাকলেও তা 3 বছর আগেই সম্পন্ন করতে চান ম্যাক্রো। যদিও দেশটি বর্তমানে $45 বিলিয়ন সাশ্রয়ের চাপের মুখে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজেট ঘাটতি কমাতে ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা টিকিয়ে রাখতে এটি হবে কঠিন চ্যালেঞ্জ। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী ফ্রান্সোয়েক বাইরু বিস্তারিত বাজেট পরিকল্পনা প্রকাশ করবেন। বিভক্ত পার্লামেন্টের বাস্তবতায় এই ঘোষণাকে বিশ্লেষকরা দেখছেন এক দুঃসাহসী পদক্ষেপ হিসেবে। তবে ম্যাক্রো বলছেন, অর্থনৈতিক ও সামরিক স্বাধীনতা ফ্রান্সের জন্য অবিচ্ছেদ্য। নতুন শক্তিশালী এআই মডেল কিমি কেটু উন্মোচন করে চমক দেখালো চীনা প্রতিষ্ঠান মুনশট এআই। 1 ট্রিলিয়ন প্যারামিটার সমৃদ্ধ এই মডেল কোডিং, বিশ্লেষণ এবং বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সংযোগে অত্যন্ত দক্ষ। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে এটি মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের মডেলের সমকক্ষ এবং চীনের আগের ওপেন সোর্স মডেল ডিপসিক ভার্সন 3 থেকেও কার্যকর। বড় আকর্ষণ হলো এই মডেল সকলের জন্য উন্মুক্ত।
ফলে প্রযুক্তি উন্নয়নে যে কেউ অবদান রাখতে পারবে। বিপরীতে ওপেন এআই, গুগলের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো এখনও তাদের উন্নত মডেল গোপন রেখেছে। শুধু মুনশট নয়, চীনের ডিপসিক, আলিবাবা, টেনসেন্ট ও বেইতো ইতোমধ্যেই ওপেন সোর্স এআই প্রকাশ করেছে। এতে চীনের এআই অঙ্গন হয়ে উঠেছে আরও প্রতিযোগিতাপূর্ণ, উদ্ভাবনী ও বিশ্বজয়ী প্রযুক্তির উৎস। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিতে চীন সফরে গিয়ে উপরাষ্ট্রপতি হান জং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে এবং আলোচনা ইতিবাচক দিক বজায় রাখবে বলে দুই নেতা আস্থা প্রকাশ করেন। তবে সফরের আগে দালাই লামার উত্তরসূরি নির্বাচনের ব্যাপারে ভারতের বক্তব্যে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে তিব্বতের নির্বাসিত ধর্মগুরু বলেছেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণ করবে তিব্বতী বৌদ্ধরা, চীনের কোনো ভূমিকা নেই। চীনা দূতাবাস বলছে এটি চীনের অভ্যন্তরীণ বিষয়, ভারতের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। মুখপাত্র ইউজিং ভারতের বিভিন্ন মহলের মন্তব্য অনভিপ্রেত হিসেবে উল্লেখ করেছেন। বিশ্লেষকরা মনে করেন এই ইস্যু ভারত চীন সম্পর্কের নতুন টানাপোড়েনের কারণ হতে পারে। কাশ্মীরে শহীদ দিবস পালনে ফের কড়াকড়ি। 1931 সালের উপনিবেশ বিরোধী আন্দোলনে শহীদ 22 কাশ্মীরিকে স্মরণ করতে আয়োজিত কর্মসূচি ঠেকাতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ শীর্ষ নেতাদের গৃহবন্দী করেছে ভারতীয় কর্তৃপক্ষ। শ্রীনগরে খাজাবাজার এলাকায় কবরস্থানে প্রবেশ নিষিদ্ধ করে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী। ওমর আবদুল্লাহ এক্সে লিখেন, বাড়ির দরজার বাইরে থেকে তালা, আমি বন্দী। শহরের সেতুগুলো ছিল অবরুদ্ধ। ন্যাশনাল কনফারেন্স ও শান্তিপূর্ণ কর্মসূচির অনুমতি চাইলেও তা নাকচ করে পুলিশ জানায় জনসমাবেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক মূল্যবোধের সরাসরি আঘাত এটি। 2019 সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকেই অঞ্চল জুড়ে নাগরিক অধিকার হ্রাস পাচ্ছে। ন্যাশনাল কনফারেন্স দলের মুখপাত্র তানভীর সাদিক বলেন, 13 জুলাই কেবল তারিখ নয়, আত্মত্যাগ আর মর্যাদার প্রতীক। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ওপর আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী মাত্র 6 ঘন্টার নোটিশে কাউকে মার্কিন মুলুক থেকে বিতাড়ন করা যাবে। আইসের স্মারকে বলা হয়েছে, জরুরি ক্ষেত্রে আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দিলেও দ্রুত বহিষ্কার সম্ভব হবে। বিতাড়িতদের নিজ দেশে পাঠানোর নিশ্চয়তা না থাকায় মানবাধিকার কর্মীরা উদ্বিগ্ন। এই নীতির ফলে যুক্তরাষ্ট্র দ্রুত অধিবাসীদের যে কোনো তৃতীয় দেশে পাঠাতে পারবে। যদিও এসব দেশে অতিরিক্ত যাচাই বাছাই হবে না। সম্প্রতি ট্রাম্প প্রশাসন আফ্রিকার 5 দেশের সঙ্গে আলোচনা করেছে, যারা অন্য দেশ থেকে ফেরত আসা অভিবাসীদের গ্রহণ করবে। এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই বলছেন, এতে নিরীহ মানুষের নিপীড়নের শিকার হতে পারে। ট্রাম্পের আগের মেয়াদে এল সালভাদর ও হন্ডুরাসের অধিবাসীদের কিছু অংশ গুয়েতেমালায় পাঠানো হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। একসময় যাকে ভদ্র বলে প্রশংসা করেছিলেন, তাকে নিয়েই ট্রাম্প বললেন, পুতিন সুন্দরভাবে কথা বলেন আর সন্ধ্যায় সবাইকে বোমা মারেন। ট্রাম্প জানান, ইউক্রেনকে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দেবে। এই অস্ত্র ইউক্রেন ও ন্যাটো পুরোপুরি মূল্য দিয়ে কিনবে। এটা আমাদের জন্য ব্যবসা। অথচ নির্বাচনের আগে ট্রাম্প দাবি করেছিলেন তিনি প্রেসিডেন্ট হয়ে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। যুদ্ধ থামানোর বদলে এখন তিনি কিয়েভের পক্ষে দাঁড়াচ্ছেন। পুতিনের সঙ্গে সম্পর্কেও দেখা যাচ্ছে দূরত্ব। সোমবার ন্যাটো মহাসচিবের সঙ্গে ট্রাম্পের বৈঠক ও ইউক্রেনে নতুন মার্কিন দূত পাঠানোর সিদ্ধান্ত যুদ্ধ কবলিত কূটনীতিকে নতুন মোড় দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, রাশিয়া কখনোই ইউরোপকে শান্তিতে থাকতে দেবে না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, মস্কোর লক্ষ্য ইউরোপের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি করা এবং বিভিন্ন সামরিক, সাইবার হামলা ও বিভ্রান্তিমূলক প্রচারের মাধ্যমে স্থিতিশীলতা নষ্ট করা। ওয়াডেফুলের মতে, ইউরোপকে সামরিক ও সামাজিকভাবে এতটাই শক্তিশালী হতে হবে যে পুতিন কোনো আক্রমণের কথা ভাবতেও পারবেন না। ইউক্রেনে রাশিয়া হামলা অব্যাহত থাকলেও কিয়েভ শান্তির পক্ষে, কিন্তু মস্কো নয়। তিনি আরো বলেন, ন্যাটো এখন আগের চেয়ে শক্তিশালী, যা রাশিয়ার পরিকল্পনা ব্যর্থ করেছে। গাজার সংকটেও জার্মানি আন্তর্জাতিক আইনের প্রতি গুরুত্ব আরোপ করেছে এবং মানবিক সহায়তা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। চীনের প্রভাব নিয়ে উদ্বেগ থাকলেও পানামা খালের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সেনাবাহিনী ও পানামা পুলিশ যৌথ সামরিক মহড়ায় নেমেছে। রোববার পানামা প্যাসিফিক বিমানবন্দরে অবতরণ করে 3টি মার্কিন হেলিকপ্টার, 2টি ব্ল্যাক হক এবং 1টি চিনুক। অ্যারো নাভাল সার্ভিস জানিয়েছে,
মহড়াটি আঞ্চলিক নিরাপত্তা ও যে কোনো হুমকি মোকাবেলায় প্রশিক্ষণের অংশ। যদিও মহড়াটি দীর্ঘদিনের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় হলেও তা ঘিরে দেশে বিতর্ক চলছে, কারণ ট্রাম্প সম্প্রতি পানামা খাল ফের মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্পের দাবি খালটি যুক্তরাষ্ট্র ছাড়া সম্ভব হতো না, তাই এটি সব সময় মার্কিন জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। তবে পানামা প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খালের ওপর বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত নয়। মহড়াটি চলবে শুক্রবার পর্যন্ত, জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান রেখে। উত্তর কোরিয়া রাশিয়ায় 30,000 সেনা পাঠানোর খবর অস্বীকার করেছে, যদিও ধাপে ধাপে 1500 থেকে 3000 সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছে বড় আকারের সৈন্য মোতায়েনের কোনো তথ্য নেই। গত কয়েক মাস ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়া সামরিক সহায়তা দিচ্ছে এবং সাম্প্রতিককালে আরও সৈন্য সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে 50 থেকে 100 ইউনিট ট্যাঙ্ক ও সাজোয়া যান রাশিয়ায় প্রেরণের কথা বলা হচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রতি সর্বাত্মক সমর্থন প্রদর্শন করেছেন। রাশিয়া উত্তর কোরিয়ার কৌশলগত ও সামরিক সহযোগিতা দ্রুত গভীর হচ্ছে, যা রাশিয়ার সামরিক সাফল্যে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের সংসদে গুপ্তচর বৃত্তির শাস্তি কঠোর করার একটি সংশোধনী বিধান পাশ হয়েছে। নতুন আইনে শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গুপ্তচর বৃত্তিকে যুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড প্রদান এবং সম্পত্তি বাজেয়াপ্তকরণ করা হবে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল শত্রু রাষ্ট্র ও গোষ্ঠী চিহ্নিত করার কর্তৃপক্ষ হবে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ইতোমধ্যেই শত্রু হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তা ক্ষতি করার জন্য তথ্য বা ভিডিও শত্রু নেটওয়ার্কে প্রেরণের শাস্তিও কঠোরকরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কারাদণ্ড ও সরকারি পদ থেকে স্থায়ী বরখাস্ত। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সময়সীমা সর্বোচ্চ 10 দিন নির্ধারণ করা হয়েছে। এই আইন ইরানের ভূখণ্ডে গোপন গোয়েন্দা অনুপ্রবেশের প্রেক্ষাপটে প্রণয়ন করা হয়। জাতিসংঘের মানবাধিকার বিশেষ দূত সহ অনেকেই এই কঠোর আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গাজা ইস্যুতে আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আগামী সপ্তাহেই কার্যকর হতে পারে। ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে, যা কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাসকে জানানো হয়েছে। হামাসও ইতিবাচক মনোভাব দেখিয়েছে। দোহায় চলছে আলোচনা, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে 10 জন জীবিত, 18 জন নিহত ইসরায়েলি বন্দী মুক্তি এবং ভবিষ্যতে স্থায়ী শান্তির সম্ভাবনা। তবে সবচেয়ে বড় বাধা বাফার জোন ইস্যুতে ইসরায়েলের অনরতা। যুদ্ধবিরতি হলেও রাফার শহরে সেনা রাখার ঘোষণা দিয়েছে তেল আবিব, যেখানে তারা সংগ্রহ শিবির গড়তে চায়। বিশ্লেষকদের আশঙ্কা, এটি ফিলিস্তিনিদের দেশান্তরে পাঠানোর প্রথম পদক্ষেপ। চুক্তি হলেও বাস্তবায়ন হবে নানা শর্তে ঘেরা। ধর্মীয় সংবেদনশীলতার জন্য পরিচিত পাকিস্তানে এবার মঞ্চস্থ হলো হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণ, তাও করাচি ভিত্তিক থিয়েটার দল মৌজের পরিবেশনায়। নাটকটি শুধু সাহসী নয়, বরং ধর্ম সংস্কৃতির বিভেদ পেরিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে দর্শকের মনে। রাম, সীতা, লক্ষ্মণ ও রাবণের চরিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে গভীর অভিনয় ও নান্দনিক উপস্থাপনায়, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। দলের পরিচালক ইয়োহেশ্বর করোরা জানান, আমাদের সমাজকে সহনশীল বলেই এই নাটক করা সম্ভব হয়েছে। থিয়েটার দলটির মতে এটি কেবল ধর্মীয় উপস্থাপন নয়, বরং বোঝাপড়া ও সহাবস্থানের এক সাংস্কৃতিক প্রয়াস। বিশ্লেষকদের মতে পাকিস্তানে এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত, যা সংস্কৃতিকে করে তুলেছে বিভাজনের বিপরীতে ঐক্যের সেতুবন্ধ। মাংসাশী স্ক্রু আর্ম পোকার আক্রমণে গরু, মহিষ সহ নানা প্রাণীর প্রাণহানি ঘটেছে আমেরিকায়। ভয়াবহ এই পরিস্থিতি ঠেকাতে এবার কোটি কোটি জীবাণুমুক্ত পুরুষ মাছি আকাশপথে ছড়িয়ে দেবে মার্কিন কৃষি বিভাগ। কারণ স্ত্রী স্ক্রু ওয়ার্ম মাছি জীবনে একবারই সঙ্গমে লিপ্ত হয়। জীবাণুমুক্ত পুরুষদের সঙ্গে মিলনে ডিম নিষিক্ত হয় না, ফলে বংশবিস্তার বন্ধ হয়। মেক্সিকো ও দক্ষিণ টেক্সাসে প্রথম দফায় এই মাছি সৈন্য নামানো হবে। 1975 সালে এই পদ্ধতিতে সফলভাবে স্ক্রুওয়ার্ম নির্মূল করেছিল যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিকের চেয়ে এই পদ্ধতি নিরাপদ, তবে মাছি ফেলার সময় দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা প্রয়োজন। এখন চলছে সপ্তাহে 11 কোটির বেশি মাছি তৈরির কাজ।